আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আজকে খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি এই যে অধ্যায়টা, রসায়নের 11 নম্বর অধ্যায়, যে অধ্যায়টাকে আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সব সময় আসবে এবং ইন্টারমিডিয়েটের একটা ভিত্তি হিসাবে যে অধ্যায়টাকে আমরা জানি, এটাই হচ্ছে রসায়নের 11 নম্বর অধ্যায়। আজকের ক্লাসে আমি মূলত কেবলমাত্র এসএসসি 2021 ব্যাচের পরীক্ষার্থী অথবা এই এসএসসি পরীক্ষা সম্পর্কিত যেই সকল প্রশ্নাবলী এই যাবৎকাল এসেছে সেখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলাপ করবো, যেন তোমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। জৈব যৌগ অধ্যায়টা এমন যে অধ্যায়টাকে ভালো মতন বুঝলে অনেক মজা পাওয়া যায় এবং এই অধ্যায়টাকে স্কিপ করার, এই অধ্যায়টা ছেড়ে সামনে চলে যাওয়ার কোনো সম্ভাবনা, কোনো ধরনের ইচ্ছা কারো ভিতরে থাকা উচিত না। কারণ হইল, একটা অধ্যায়, যে অধ্যায়টা এত বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট, এটাকে ছেড়ে যাওয়ার কোনো কারণ আমি দেখি না। সো এখন ঘটনা হচ্ছে যে তোমাদের বইয়ের মধ্যে আমি আজকে কিছু ছবি তোমাদেরকে দিয়েছিলাম, যে ছবিগুলোতে সৃজনশীলগুলো কেমন করে আসে, এই ধরনের একটা আইডিয়া যেন তোমরা পাও। তোমরা যারা দেখেছ এই সৃজনশীলগুলো কীরকম, তোমরা নিশ্চিতভাবে জানো যে একটা অধ্যায়কে ভালো মতন বুঝে এটার সৃজনশীল পারতে হবে এবং সৃজনশীল পারার জন্য তোমাদের প্র্যাকটিস দরকার। আমি দেখলাম তোমাদের ভিতরে অনেকেই যারা এই বলেছ যে স্যার বিক্রিয়া মনে থাকে না, তারপরে প্রভাবকগুলো মনে থাকে না, তাপমাত্রাগুলো কোনটা কত, কোথায় 200 দিব, কোথায় 300, কোথায় 450 থেকে 550, এই জায়গাটা মনে রাখার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় সম্ভব হবে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। অভিক, পলিমারকরণ আসতে পারে, পলিমারকরণটা আসবে কেন জানো? পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি না যে 2 ধরনের পলিমার আছে। আমি একটু অ্যানোমাসলি শুরু করলাম। তুমি জানো যে পলিমারটা 2 ধরনের, একটা হচ্ছে সংযুত পলিমার, এটাকে যুত পলিমার বলে, সংযোজন পলিমার বা অ্যাডিশনাল পলিমার। আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমার। তো ঘনীভবন পলিমারে কি হয়? ওই যে মনে নেই বিক্রিয়াটা, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, এই দুইটাকে একত্রিত করলে যে নাইলন 6:6 তৈরি হয়, 6 কার্বন 6 কার্বনের নাইলন তৈরি হয়। এই নাইলনটা যে তৈরি হয়, এই বিক্রিয়াটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এত বড়, কিন্তু বিক্রিয়াটা কিন্তু কঠিন না। উভয় পাশ থেকে একটা করে পানির অণু বাইর হবে, দ্বিগুণ পানি বাইর হবে। যত সংখ্যক আমি অ্যাডিপিক অ্যাসিড আর হচ্ছে এটা নিব, অ্যাডিপিক অ্যাসিডের সাথে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনটা নিব, এটা 2 অণু পানি বের করবে। এই তো বিষয়। আমি জানি এখানে তোমরা অনেকেই বলেছো যে ক ক্ষয়ে প্রবলেম। ফাহিম, ক ক্ষয়ে প্রবলেমের জন্য আমি আজকে এই আলোচনাটাই করতে চাই, যেন সৃজনশীলটা আমরা ভালো পারি। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি জানি যে তোমাদের অনেকেই সৃজনশীল এই অধ্যায় থেকে পরীক্ষা আসলে প্রশ্ন দিবা কনফার্ম। তো কেমন প্রশ্ন আসতে পারে? যেমন ধরো আমি আজকে কতগুলো সৃজনশীল ছবি দিছি না, যে কেমন কেমন সৃজনশীল আসতে পারে। ধরো আমি ক নাম্বারে যদি প্রথম প্রশ্ন করি, যে এই যে প্রথম প্রশ্ন যদি এমন হয়, সাইক্লোবিউটাডাইইন, এটার সংকেত কি? ধরো প্রথম প্রশ্ন ক, একটা সৃজনশীলতা 4টা প্রশ্ন থাকে। তো আমি চিন্তা করতেছি ক এবং খ এই দুইটা নিয়ে আমি আগে সলভ করব। তো কতে কি আসতে পারে এটার কোনো লিমিট নাই। এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, তুমি পুরা টেস্ট পেপারটা খুঁজে দেখো, যদি ক নাম্বারে যৌগের সংকেত চায় যে 2,3 ডাইমিথাইল 7 ইথাইল হেপটেনের সংকেত কি, ধরো ক নাম্বারে এটা প্রশ্ন করলো, তা আমরা কি পারবো না? বা এরকম প্রশ্ন করলো যে ক নাম্বারে সাইক্লোবিউটাডাইইন, এটার সংকেত কি? এখন যদি ক নাম্বারের প্রশ্ন তো আমিও জানি না পরীক্ষায় কি আসবে, বাট কি আসতে পারে এটা আমরা ধারণা করতে পারবো। কারণ একটা স্টুডেন্ট যখন পুরা চ্যাপ্টারটাকে পড়ে ফেলবে, ওর জানবে যে কি আসতে পারে। এখন যদি এরকম প্রশ্ন করে যে স্যার ধরেন এটা হচ্ছে সাইক্লোবিউটা ডাইইন, এটার সংকেত, আমি ধরো কোনো স্পেসিফিক টেস্ট বোর্ড কোয়েশ্চেন বলছি না, ধরো এরকম একটা প্রশ্ন যে সাইক্লোবিউটাডাইনের সংকেত এটা ক নম্বরে আসছে, তো আমরা লিখবো সাইক্লোবিউটাডাইনের সংকেত কি? আমরা জানি তো ডাইইন মানে কি, এখানে সাইক্লোবিউটা মানে কয় কার্বন? 4 কার্বন।
এতে আমাদের কোনো সন্দেহ নাই। এখন যখন বলবে যে বিউটাডাইন, তাহলে তুমি হয় 2টা ডাবল বন্ড দিবা, কাজ শেষ। তো যদি তুমি এখানে 2টা ডাবল বন্ড দাও, এটার মানেই তো সাইক্লোবিউটাডাইন। তাহলে এই কার্বনের হাত কয়টা? 3টা। বাকি থাকলো কয়টা? 1টা। তাহলে বাকি থাকবে এই যে এখানে CH 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 CH। ডান। ধরো ক নম্বরে এই প্রশ্ন আসলো সাইক্লোবিউটাডাইন। যদি এমন প্রশ্ন আসে, আমি তোমাদেরকে যেগুলো দিছিলাম, তোমরা যদি এমন সকল প্রকার জ্বালানির মূল উপাদান কি? সকল প্রকার জ্বালানির মূল উপাদান কার্বন এবং হাইড্রোজেন। হ্যাঁ, সাধারণ তাপমাত্রায় তরল ধাতু কোনটি? যদি প্রশ্ন হয় তাহলে অ্যান্সার কি? পারদ, মার্কারি, তাই না? সাধারণ তাপমাত্রায় তরল। এখন যদি বলা হয় কেরোসিন কাকে বলে, ধরো এরকম একটা প্রশ্ন করলো, এই যে তোমাদের বইয়ের মধ্যে আংশিক পাতন কলমের একটা ছক আছে না, যে ছকের মধ্যে প্রশ্নটা হচ্ছে যে এরকম যে কেরোসিন কাকে বলে। এই প্রশ্নটা এতবার আসছে যে কেরোসিনের সংজ্ঞা কী দেব? কেরোসিনের সংজ্ঞা হচ্ছে যে অ্যারাউন্ড 121 ডিগ্রি সেলসিয়াস থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃথককৃত পেট্রোলিয়ামের আংশিক পাতন কলাম থেকে পৃথককৃত হাইড্রোকার্বনকে কেরোসিন বলে। তোমরা কিন্তু প্লিজ মাথায় রেখো, পরীক্ষা এমনও প্রশ্ন আসতে পারে এলপিজি কি, কেরোসিন কি, পেট্রোল কি, গ্যাসোলিন কি, একই কথা। এখন যদি প্রশ্ন আসে কেরোসিন কি, তাহলে আমরা কি দিব? যে পেট্রোলিয়ামের আংশিক পাতন কলামের 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃথকীকৃত বা পৃথককৃত হাইড্রোকার্বনের নাম হচ্ছে কেরোসিন। তো কেরোসিন এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। জামিউল সামির, আমি এই প্রশ্নটার ক্ষেত্রে এই মুহূর্তে শিওর না, কারণ এইটা আপাতত এই মুহূর্তে এটা ছাড়া কি করা যায়, যৌগযৌগের তো আসলে কোনো লিমিট নাই। তুমি এই প্রশ্নটা করছো, আমি দেখছি এবং আমি উত্তর দিয়েছি। আচ্ছা ইলিয়াস, চা খাস আর যাই কস, এটা একটু খেয়াল করিস। আচ্ছা এইবার আসি, আমার পরের প্রশ্ন হচ্ছে তুষার, এটা ব্লিচিং পাউডারের সংকেত। আমি জানি তোমরা এটা সবাই জানো, CaOCl, এটার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। এটা ব্লিচিং পাউডারের সংকেত। এটা ব্লিচিং পাউডারের সংকেত ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, এটা ব্লিচিং পাউডারের সংকেত। এটা সবাই জানো, CaOCl, এটার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। কোনো ধরনের সাউন্ডে প্রবলেম? অংশু, অংশু এখন ঠিক আছে? আই গেস এখন ঠিক থাকার কথা। মিথেন থেকে ইথেনে যাওয়ার বিক্রিয়া তো খুব সহজ। মিথেন থেকে ইথেনে যাইতে গেলে আমি অ্যালকাইল হ্যালাইড, মানে আমি আবারও বলছি, উর্চ বিক্রিয়া হচ্ছে এমন বিক্রিয়া যেই বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হবে এবং অ্যালকেনের পর মানে অ্যালকেনটা হচ্ছে ডাবল হবে। তো উর্চ বিক্রিয়া কি হবে? আমি যদি মিথাইল হ্যালাইড নেই, মনে করো যে CH3 ধরো মিথাইল ব্রোমাইড, এইটা তার সাথে হচ্ছে সোডিয়াম 2টা, তাহলে এটা কয়টা নিতে হবে? এই যে 2টা। তো এখানে কি দিতে হবে? শুষ্ক ইথার, মনে আছে? শুষ্ক ইথার। শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে এই সোডিয়াম ধাতু সহ উত্তপ্ত করলে তাহলে এটা হচ্ছে C2H5O C2H5, এটার নাম হচ্ছে ডাইইথাইল ইথার। তো এটা হচ্ছে কি? ড্রাই ইথার। তাহলে এখন তুমি বলো বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা কি হবে? রিতেতা, অল ক্লিয়ার আই গেস। জান্নাতুল সাদিয়া, প্রবলেম হওয়ার কথা না। অমিত চক্রবর্তী বলছে প্রবলেম হচ্ছে না। তাহলে এখন তুমি বলো বিক্রিয়াটা কি হবে? এক মিনিট দাঁড়া, এরকম তো হওয়ার কথা না। সরি, আমি কেন যেন একটু ফিল করতেছি সাউন্ডে প্রবলেম হচ্ছে। এখন ঠিক আছে? সরি তানজিম, এরকম প্রবলেম হওয়ার কথা না। ওয়াসিফা, ইটস ওকে। সরি, আমি কেন যেন একটু ফিল
ক্লিয়ার রাতুল? ক্লিয়ার। আমি আমি এখন বুঝতে পারতেছি যে ওয়াই এই প্রবলেমটা কেন হচ্ছে। দাঁড়াও, থ্যাংক ইউ আব্দুর রাকিব। আই এম রিয়েলি সরি বিকজ এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে একটু টেকনিক্যাল এরর হয়, এগুলোর ক্ষেত্রে সামটাইমস আমি আসলে ক্লিয়ার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, এই যে এই টাইম লসটাই সহ্য হয় না। আচ্ছা, এটা হচ্ছে মিথাইল ব্রোমাইড, এটার সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া হবে। তো সোডিয়াম ধাতুর বিক্রিয়া কেন যেন মনে হচ্ছে যে আমার বোর্ডটা একটু নড়ে গেছে, তাই না? একটু দাঁড়াও, ওকে একটু শোনো। তাহলে এটা হচ্ছে মিথাইল ব্রোমাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে? মিথাইল ব্রোমাইড এবং সোডিয়াম। তাহলে এই যে দুইটা কার্বন একসাথে এখানে আছে, এটা এখানে পরিবর্তিত হয়ে CH3 হবে। তার মানে এটা হচ্ছে ইথেন। আর এই যে সোডিয়াম ব্রোমাইড, তার মানে এটা হচ্ছে 2NaBr। সরি, মাঝখান দিয়ে একটু 5 মিনিট সময় নষ্ট হলো শুধু এই সাউন্ড প্রবলেমটা ঠিক করার জন্য। এটা আপাতত মন থাকবে যে এটা হচ্ছে মিথাইল ব্রোমাইড এবং তার সাথে সোডিয়ামের বিক্রিয়া, এটা ডাইইথাইল ইথার এবং এটা হচ্ছে ইথেন। এই হচ্ছে ইথেন। সো এই যে সোডিয়াম ব্রোমাইড হবে এবং এই হচ্ছে মিথেন থেকে ইথেনে যাওয়ার প্রক্রিয়া। এখন কেউ যদি বলে এটা তো অ্যাকচুয়ালি মিথেন না, এটা অ্যালকাইল। মিথেন থেকে ইথেনে যাইতে গেলে আমি মিথেনের সাথে হ্যালোজেনেশন করাবো, মিথেনের সাথে হ্যালোজেনেশন করালে উডস বিক্রিয়া আমি ইথেনে যাব। এখন আমার যদ্দূর মনে হয় তোমাদের এইবারের পরীক্ষায় এই ধরনের ক্রিটিক্যাল ম্যাথমেটিক্স বা এই ধরনের জিনিসগুলো দিবে না। তুমি বিগত বছরের প্রশ্নগুলোর দিকে তাকাও, তাহলে ক্লিয়ার হবে যে কি আসতে পারে। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে, ধরো এখন ঠিক আছে রিদিতা, ওকে এইবার তোমরা আমাকে বলো যে আসল খবর হচ্ছে স্যার পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে। যেমন ধরো আমার কেন যেন মনে বলতেছে যে এই ধরনের একটা চাক্রিক যৌগ পরীক্ষা আসতে পারে, যে এটা হচ্ছে সাইক্লোবিউটাডাইন। যদি বিউটিন বলতো তাহলে আমি একটা বন্ড দিতাম না, যেহেতু বিউটাডাইন বলছে তাহলে আমি এখানে কি করব, আমি 2টা বন্ড দিব। আচ্ছা, এখন যদি পরীক্ষায় প্রশ্ন হয়, খেয়াল করো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি? সমগোত্রীয় শ্রেণী, দিস ইজ কল্ড হোমোলোগাস সিরিজ। ইফ দিস ইজ দ্য কোয়েশ্চেন যে হোয়াট ইজ হোমোলোগাস সিরিজ, তাহলে কি আমরা পারবো? ধরো এটা খ নাম্বারের প্রশ্ন যে হোমোলোগাস সিরিজ কাকে বলে বা সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন নিশ্চিতভাবে মনে রাখবা সমগোত্রীয় শ্রেণীর একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এটা হোমোলোগাস সিরিজ, তার মানে সবার একটা সাধারণ সংকেত থাকবে এবং তার সাথে একটা কার্যকরীমূলক থাকবে। তার মানে কি? প্রথম বৈশিষ্ট্য যে সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ, এটা কিন্তু খুব সোজা প্রশ্ন, যে সাধারণ সংকেত থাকবে এবং প্লাস এদের একটা কার্যকরীমূলক থাকবে। এটা গেল একটা খুব স্বাভাবিক একদম মিনিমাম একটা পার্থক্য বা বৈশিষ্ট্য। নাম্বার 2 হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পাশাপাশি যে 2টা সদস্য, এদের মাঝখানে একটা ডিফারেন্স থাকে। কিসের ডিফারেন্স? CH2 এর ডিফারেন্স। তার মানে এটা হচ্ছে এই যে বন্ড CH2, এই মূলকটার একটা পার্থক্য থাকবে। এবং এই ব্যাপারে তোমাদের নিশ্চিতভাবে কোনো সমস্যা নাই, কারণ তোমরা এগুলো সেই ছোটোবেলা থেকে পড়তেছো যে CH3OH এটা মিথানল, তার মানে CH3CH2OH এটা ইথানল। তার মানে আমি দেখতেই পাচ্ছি যে মিথানল আর ইথানলের মাঝখানে একটা CH2 আছে। এটা আবার কিন্তু অ্যালকাইল না, মাইন্ডেড, এটা কিন্তু অ্যালকাইল না। অ্যালকাইল হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম, এটা হচ্ছে 2টা হাইড্রোজেন কম। সুতরাং আমি বলবো এটা CH2 মূলক। সুতরাং সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে একটা CH2 মূলক থাকবে। এইবার আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, এদের একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। তার মানে CH2 মূলকের পার্থক্য, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু।
আমার কেন যেন মনে হচ্ছে এগুলোই পরীক্ষায় আসার কথা। এখন পরীক্ষায় যে সৃজনশীল আসবে, ধরো সৃজনশীল আসতে পারে 2টা এই অধ্যায় থেকে। যদি 2টা সৃজনশীল আসে আমি নিশ্চিত তুমি একটা দিবাই, কারণ এটা হচ্ছে এমন একটা সৃজনশীল তুমি যদি এটা দাও তাহলে 10-এ 10 পাওয়ার চান্স বেশি, 10-এ 10। এবং এদের একটা সাধারণ প্রস্তুতিও থাকবে। সাধারণ প্রস্তুতি কি? এদের একটা সাধারণ প্রস্তুতি থাকবে, প্রস্তুতি যে আমি কিভাবে এদেরকে প্রস্তুত করতে পারি। তাহলে সমগোত্রীয় শ্রেণীর আমি 3টা বৈশিষ্ট্য অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ রিফাত জাহান রিফা। এটাকে মিথিলিন তুমি বলতে পারো, তুমি CH2 মূলক বলবা, বাট এনিওয়েজ। এদিকে হেলাল উদ্দিন মিহাদ, ও 2টাই দিবে জৈব যৌগ থেকে। অবস্থাটা দেখো। হ্যাঁ সঞ্জিদা জিসা, আমি ওই সৃজনশীলগুলোতে আসতেছি। এইবার দেখো তোমাদের পরীক্ষার মধ্যে যদি এইরকম প্রশ্ন আসে, ধরো এরকম প্রশ্ন পরীক্ষায় আসলো যে জীবাশ্ম কাকে বলে, জীবাশ্ম বা ফসিল কাকে বলে। তো প্রশ্নটার হচ্ছে এরকম যে জীবাশ্ম বা ফসিল কি, যে প্রচণ্ড চাপ এবং তাপে বায়ুর অনুপস্থিতিতে জীবের দেহ, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, জীবের দেহ মাটির নিচে বিভিন্ন প্রক্রিয়ায় সর্বশেষ যে অংশে পরিণত হয় বা যে জ্বালানিটাতে পরিণত হয় এটার নাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি, বা যে অংশে পরিণত হয় এটার নাম হচ্ছে জীবাশ্ম। তার মানে ফসিল এটা হচ্ছে একটা ক্ষয়প্রাপ্ত যৌগ। তার মানে কি, মাটির নিচে চাপে তাপে বায়ুর অনুপস্থিতিতে জীবের দেহাবশেষ যেটা থাকে এটার নামই হচ্ছে জীবাশ্ম। গেল এটা। এইবার আসি পরীক্ষায়, এই সাইমন উডস বিক্রিয়া আমি গত ক্লাসে বলেছি, তুমি একটু মনে করে দেখো উডস বিক্রিয়া আমি কতবার বলেছি যে অ্যালকাইল হ্যালাইডকে, যে অ্যালকাইল হ্যালাইড তুমি নিবা তার সাথে সোডিয়াম ধাতুকে উত্তপ্ত করতে হবে শুষ্ক ইথারে, তাহলে যে অ্যালকাইল হ্যালাইড তুমি নিবা তার দ্বিগুণ সংখ্যক অ্যালকেন উৎপন্ন হবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যালকাইনের সাথে H2 যোগ করলে অ্যালকিন তৈরি হবে, সেক্ষেত্রে আমাকে নিকেল প্রভাবকের বা নিকেল চূর্ণের সাথে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে, নিকেল চূর্ণ। ইথানল থেকে ইথানল তৈরি করতে গেলে জারণ করতে হয়। আমি তোমাদের আগেও অনেকবার বলেছি এটা, তোমরা যারা আমার বিক্রিয়াগুলো বা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনছো, আমার মনে হয় যে এই অধ্যায়টাতে আর কোনো প্রবলেম থাকারই কথা না। যখনই তুমি কোনো অ্যালকোহলকে চিন্তা করবা, অ্যালকোহল সোজা হিসাব, এই অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হবে, এটা হচ্ছে একটা কমন কনসেপ্ট, জারণ করতে হবে। তুমি মাথার মধ্যে এটা প্লিজ গাইথা রাখো। ইথানল জারণ করলে ইথানেল, বিউটানল জারণ করলে বিউটানেল, প্রোপানল জারণ করলে প্রোপানেল, অ্যালডিহাইড হবেই। আর তুমি যদি এটাকে আরও জারণ করো তাহলে এখানে উৎপন্ন হবে ফ্যাটি অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে তাহলে জারণ করব কি দিয়া, এটা মনে রাখতে হবে। তো তোমরা একটু ধৈর্য সহ্য নিয়ে দেখো। আজকে কয় তারিখ? আজকে 23 তারিখ না? তোমাদের পরীক্ষার সামনের 14 তারিখ। এখনও যে সময় আছে আমি নিশ্চিত তোমরা এই অনেকেই আসো আমার ব্যাচের, এই পুরা চ্যাপ্টারের সব পড়া শেষ। আমি এখন জোর দিব হচ্ছে ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি আর আলোর প্রতিফলনটা পড়াই দিব। আর কেমিস্ট্রিতে সমস্যা থাকার কথা না আমার মনে হয়, 5 নম্বর চ্যাপ্টারটাকে একটু পড়াই দিলেই হবে, তাইলে তোমরা মোটামুটিভাবে পেরে যাবে। আর হায়ার ম্যাথের আর বায়োলজির বাকি কমপ্লিমেন্টারি যত ভিডিও আছে সব আমি ইউটিউবে দিব তোমাদেরকে আগামী মাত্র 10 দিনের মধ্যে। মানে আসি তো এরকম একটা সময়, অ্যাটলিস্ট 20টা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, মানে যেন তোমাদের হায়ার ম্যাথ আর বায়োলজি কভার হয়। এটা একটু মনে রাখো, একদম ব্রেনের মধ্যে সেট করে রেখো যে এইখানে আমাকে দিতে হবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট। আরও একটা কথা তোমাদের বলে দিই, পরীক্ষার হলে গিয়া যদি দেখো যে এমন কোনো প্রশ্ন আসছে যেটা তোমার শর্ট সিলেবাসের বাইরে, তাহলে কিন্তু ঘাবড়াইও না।
তার মানে এটা না যে তুমি 4টা অধ্যায় পড়ছো, এর বাইরে আর কিছু তুমি পারো না। যদি চলে আসে প্রশ্ন তাহলে যেন অ্যান্সার করতে পারো। তো এখন যদি এরকম হয় তাহলে এখানে কি হবে যে H2SO4 এটার উপস্থিতিতে K2Cr2O7কে যাই দিয়ে জারণ করতে হবে। তাহলে স্যার এখন বলেন তো উল্টাটা কি করব, বিজারণ কেমনে করব? এখন এই বিজারণের বিষয়টা তোমাদেরকে একটু প্লিজ মাথা রাখো যে যখনই আমি বিজারণ করতে যাব তখন হচ্ছে আমাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লাগবে। আমি তোমাদের এখন বলে দিচ্ছি বিষয়টা। যেমন ধরো এটা কোথায় যেন পরীক্ষা একটা প্রশ্ন আসছে, CnH2n। দেখো আমি তোমাদেরকে একটা সৃজনশীল লিখে দিচ্ছি, এটা তোমাদের যদি পরীক্ষায় আসে তোমরা একটু অ্যান্সার করো। ধরো সৃজনশীলটা এটা কোথায় আসছে আই এম নট শিওর। সৃজনশীলটা হচ্ছে এরকম যে CnH2n+1 COOH, এটা একটা সাধারণ সংকেত যেখানে n এর মান 3। ধরো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা যৌগ দিয়ে রাখছে এরকম CnH2n+1 COOH, এটা একটা সাধারণ সংকেত, এখানে n এর মান হচ্ছে 3। তাই আমি বুঝতেই পারতেছি এটা কি হবে, হবেটা কি? এটা হবে বিউটানোইক অ্যাসিড। বলেন স্যার কেন? এখানে তো n এর মান 3 দিছে, বুঝলাম n এর মান 3 দিছে, তো n এর মান যদি 3 হয় তো এখানে তো আরেকটা কার্বন আছে, এই জায়গাটা ভুল করো না। যদি এরকম হয় তাহলে এটা কি হবে C3H 3 2 6 আর 1 7 7 COOH। প্লিজ রিমেম্বার এটার নাম বিউটানোইক অ্যাসিড। এই যে এটা, এই যে C3 আর 1, এই যে এখানে টোটাল 4 কার্বন। সুতরাং তোমাদেরকে যদি এরকম বলে যে এই যে এটা যে n এর মান হচ্ছে 6, তাহলে এই যৌগটার নাম কি? n এর মান যদি 6 হয় তাহলে এটার নাম হবে হেপ্টানোইক অ্যাসিড। কারণ n এর মান 6 দিবা তুমি, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা C পরে আছে, কিন্তু এই C আমাকে কাউন্ট করতে হবে। সো দিস ইজ বিউটানোইক অ্যাসিড। এখন পরীক্ষা যদি প্রশ্ন হয় এরকম, যে প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো কি প্রশ্ন করছে যে বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো। কি সম্পন্ন করতে বলছে? ওরা বলছে যে এই যৌগটা হচ্ছে A, খেয়াল করো, ওরা বলছে এরকম যে A থেকে বিজারণ করলে, খেয়াল করো, A থেকে বিজারণ করলে B হয়, B কে বিজারণ করলে C হয়। তাইলে তুমি এতক্ষণ কি দেখলা? তুমি এতক্ষণ দেখলা অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে ফ্যাটি অ্যাসিড, তাহলে এটা তো ফ্যাটি অ্যাসিড। এখন তুমি ওরা যদি বিজারণ করো তাহলে কি হবে? তুমি এবার আমারে বলো। তুমি যদি বিজারণ করো তাহলে দেখো এই যে C3H7COOH, এটাকে বিজারণ করার জন্য যা লাগবে এটা প্লিজ মাথায় রেখো। এই যে বিজারণ করলে এটা তুমি একটু মুখস্থ রাখবা, এখানে একটা যে যৌগটা লাগে এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4। আসলে এখানে এলটা আসলে আমি ছোট হাতের হবে, AlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। খেয়াল করো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, থ্যাংক ইউ। না 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 আলহাজ রফিক, অ্যাসাইনমেন্টের প্রশ্ন এখন পড়ার দরকার নেই। কেমিস্ট্রিতে কি অ্যাসাইনমেন্ট এমন আসছে যে কঠিন? আমারা তোমরা বলো কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টে তোমাদের SSC 2021-এর যে অ্যাসাইনমেন্ট, কোন অ্যাসাইনমেন্টটা কঠিন? কি দিছে ইয়ের মধ্যে, অ্যাসাইনমেন্টের মধ্যে? ওই লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, এগুলো তোমরা পড়ছো সেই কত সালে? আরেকটা দিছে হচ্ছে CH4 আর সোডিয়াম ক্লোরাইড, একটা আয়নিক যৌগ আর একটা সমযোজী যৌগ, পানিতে দ্রবীভূত হবে কি হবে না, বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না, অষ্টতত্ত্ব মানে কি মানে নাই, কেমনে, এগুলো তোমরা আজকে পড়ছো? সেই ওয়ান্স আপন এ টাইম তোমরা যখন বেবি ছিল তখন পড়ছো। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হবে, কিন্তু এখানে হালকা করে মনে রাখতে হবে এই জায়গায় শুষ্ক ইথার দিতে হবে। তার মানে কি? এটা এখন জারিত হবে কি দিয়ে? এখানে জারিত হবে জায়মান হাইড্রোজেন দিয়ে। এইটা একটু মাথায় রেখো তোমরা, এই যে এটা হাইড্রোজেন, তুমি যদি জারণ করো তাহলে এখানে উৎপন্ন হবে অ্যালডিহাইড। তার মানে এই C3H7 কিন্তু ঠিক আছে, বুঝছো? তার মানে এই C3H7 এটা এই COOH ছিল না, এটা এখন হয়ে যাবে CHO, এই যে অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, এবং তার সাথে উৎপন্ন হবে H2O। তার মানে এখানে উৎপন্ন হবে H2O। তার মানে কি? এইটা হচ্ছে এখন এটা কি
এই C3 দেখে আবার বলে দিও না এটা প্রোপানেল, এটা অ্যাকচুয়ালি বিউটানেল। তার মানে এটা হচ্ছে বিউটানেল। খেয়াল করো, পরীক্ষা এগুলোই আসতে পারে। আবার এই বিউটানেলকে আমি যদি জারিত করি তাহলে উৎপন্ন হবে বিউটানল। তার মানে কি, এইবার খেয়াল করো, এই C3H7CHO এটা না অ্যালডিহাইড, তুমি এটাকে যদি এখন বিজারণ করো কি দিয়া, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়া, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করলে শুষ্ক ইথারে তাহলে এখানে কি উৎপন্ন হবে, এইখানে উৎপন্ন হবে C3H7CH2 থাকবে এখানে। খেয়াল করো, এই যে C3H7 এটা কিন্তু আছে, তার সাথে CH2OH, এই যে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে C4H9OH। তুমি হিসাব করো, ওরা কিন্তু আমি ঠিকঠাকই রাখছি, এই CHOটা এখন CH2OH হয়েছে এবং এখানে হচ্ছে পানি উৎপন্ন হবে। তার মানে এটা কিন্তু বিউটানেল। এটা দেখা কিন্তু গ্যাঞ্জাম লাগানোর কিছু নাই। ওই 3 আর 1 4 আর এই যে 7 আর 2 মানে 9, তুমি যদি এটাকে এমন করে লেখো যে C4H9OH, দিস ইজ অলসো ওকে। তার মানে এটা হচ্ছে বিউটানল, 4 কার্বনের অ্যালকোহল। তার মানে এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর চতুর্থ সদস্য। মন থাকবে? পারবা না? রাতুল, 11 অধ্যায় ভয় করার কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে, এখন তুমি যদি মনে করো যে স্যার আপনি এখানে 4 কেন দিলেন, আপনি যেখানে 2 দিলেও হবে, তুমি যদি এখানে 2 দাও তাতেও কোনো সমস্যা নাই, হবে। অ্যাকচুয়ালি তুমি যদি বিক্রিয়ার সমতাকরণ করতে চাও, দেখো তুমি যদি এখানে মনে করো 4 এর জায়গায় 2 দিলা, ধরো তুমি এখানে 4 না দিয়া তুমি এখানে 2 দিলা, অ্যাকচুয়ালি দেখো এই যে অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, এই যে COOH এখান থেকে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন উঠে গেছে না, তো তুমি যদি এখানে 2 দাও তাহলে এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি সমতাকরণ হয়। আর যদি এখানে 4 দাও তাহলে যদি আমি এখানে 2 দেই তাহলে এটা মিলবে, মানে সমান সমান হবে। আবার তুমি যদি এই 4-এর জায়গায় 2 দাও, খেয়াল করে এখানে কি হয়েছে, এই যে CH2OH, ঠিক আছে, ওই যে দেখো এখানে। এখন এই যে বিক্রিয়াটা এটা হচ্ছে অ্যালডিহাইডের বিজারণ, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের বিজারণ, কি দিয়ে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। সুতরাং পরমাণুর সমতাকরণ করতে গেলে আমরা ধরো 4 আর 2কে এপাশ সেপাশ করতে পারি। তবে এখানে অ্যাকচুয়ালি যদি তুমি বলো যে স্যার আমি যদি এখানে তীর চিহ্ন না দিয়ে সমান চিহ্ন দেই, আমরা এখানে তীর চিহ্ন কেন দেই, তীর চিহ্ন দিলে যেটা হচ্ছে পরমাণু সমতাকরণ করার একটা টেনশন থাকে না। তীর চিহ্ন দিয়ে যদি আমি পরমাণু সমতাকরণ না করে কেবল প্রোডাক্ট লিখে দিই তাতেও চলবে। আর তীর চিহ্ন দিলে কি হয় যে উপরে আর নিচে প্রভাবকগুলো লিখতে সুবিধা হয়। আর এই চ্যাপ্টারের জন্য প্রভাবকগুলো ইম্পর্ট্যান্ট, কারণ ওই যে ফসফরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 অ্যাটমসফেরিক প্রেশার, এগুলো ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য। এই কারণে এই বিক্রিয়াগুলো বারবার মুখস্থ করে লিখতে পারতে হয়। আদিবা সুলতানা, আচ্ছা আরাফাত, এমডি আরাফাত আইডি থেকে, কার্বন মনোক্সাইড থেকে সকল যৌগের রূপান্তর তুমি কোথায় পাইছো আমার একটু বলো, কোন বোর্ডে আসছে? নাজিবা আফরিন রাত্রি, এগুলো বইয়ে নাই সত্য, কিন্তু দেখা গেছে এগুলো পরীক্ষায় আসে। এই জায়গাটাতে একটু প্রবলেম যে স্যার এগুলো তো বইয়ের মধ্যে দেয়ই নাই বিক্রি, এটা আমি মানি। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের কথা বইয়ে লিখছে, দেয় নাই, কিন্তু কেন যেন বিভিন্ন ক্যাডেট কলেজে আর বিভিন্ন স্কুলে এইটা চলে আসছে, মানে এটাকে কি বলে, কোয়েশ্চেনের পরম্পরায় চলে আসছে। এবার দেখো পরীক্ষা যদি এমন প্রশ্ন করে যে স্যার আচ্ছা ওই যে এক ধরনের প্রশ্ন আসে না যে ওই যে এনজাইমের জাইমেস এনজাইম, তারপরে ডায়াস্টেজ এবং মল্টেজ এনজাইমের সাহায্যে ওই স্টার্চ
আলুর মধ্যে যে স্টার্চ থাকে এটা পরিবর্তিত হয়ে ওই যে কী উৎপন্ন হয়, গ্লুকোজ আর ইথানল। এই যে কোথায় যেন একটা পরীক্ষায় আসছে যে অনেকে আলু বাংলাদেশে সংরক্ষণের অভাবে প্রচুর পরিমাণে আলু নষ্ট হয়, আলু থেকে নিচের বিক্রিয়া ইথানল উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলো তোমরা পারো, ধরো এগুলো তো পারবা আমার বিশ্বাস, যে অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিডের এই পাশের বিক্রিয়াগুলো পারবা। যদি বলে যে স্টার্চ রূপান্তরিত হইয়া কি হয়, তোমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু আমার সাথে মনোযোগ দাও, এই বিক্রিয়াগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা মুছে দিই। তোমরা সবসময় মনে রাখবা, যখনই তোমরা এনজাইম, কোনো এনজাইমের নাম শুনবা, তখন মনে রাখবা যে তার নামের শেষে এজ থাকবে, এজ। এটা আপাতত একটু তোমরা মাথায় রাখো। ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা যখন কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি পড়বা, ইন্টারমিডিয়েটে আমি বায়োকেমিস্ট্রি যখন পড়াবো, তোমরা নিশ্চিতভাবে মনে রাখো বোটানির মানে উদ্ভিদ বিজ্ঞানের 3য় অধ্যায়টার নাম হচ্ছে কোষ রসায়ন, সেল কেমিস্ট্রি। সেখানে পুরো অধ্যায়ের একটা অংশ আছে কি এনজাইম কি, শুধু এনজাইম কি এটা বুঝতে হবে। তোমরা আপাতত মাথায় রাখো, এনজাইম হচ্ছে একটা প্রোটিন, প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিডকে একসাথে করলে প্রোটিন হয়, এবং এনজাইম এক ধরনের প্রোটিন, এবং প্রোটিনের কাজ করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রোটিন কাজ করতে পারে বা এনজাইম কাজ করতে পারে। 40 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে গেলে এনজাইমের কাজ করতে পারে না। এবং মাথায় রেখো, এনজাইমের যেই নামই তুমি বলো, এনজাইমের নামের শেষে একটা উচ্চারণ থাকবে, এটার নাম হচ্ছে এজ। মনে করো, একটু মাথায় রেখো, এই যে এজ, এই এজটা থাকবে। এখন তুমি যদি বলো আমাকে স্যার মল্টোজ, একটু শোনো, মনে করো তুমি এই যৌগটার নাম জানো, এটার নাম হচ্ছে সুক্রোজ, সুক্রোজ, হ্যাঁ, ম্যালটোজ। ধরো আরেকটা যৌগের নাম হচ্ছে ম্যালটোজ, ম্যালটোজ। এখন আবার তুমি ধরো প্রোটিন, তুমি যৌগটার নাম কি, প্রোটিন। এখন তুমি একটু খেয়াল করো, এই সুক্রোজকে, এই মল্টোজকে আর এই প্রোটিনকে যে ভাঙতে পারবে, সেই এনজাইমটার নাম করা হয় তার নাম অনুসারে। আপাতত একটু মাথায় রেখো, যদি আলু বা স্টার্চের ফার্মেন্টেশন বা রূপান্তর নিয়ে পরীক্ষায় প্রশ্ন চলেই আসে, যে দেখলে একটা অদ্ভুত প্রশ্ন আসছে যে আলু থেকে কিভাবে ইথানল বানানো যায়, তখন এই যে সুক্রোজ, এটাকে যে এনজাইম ভাঙে তার নাম হচ্ছে সুক্রেজ। এই যে লাস্টে দেখো এজ আছে, ম্যালটোজকে যে ভাঙতে পারে সেই এনজাইমের নাম হচ্ছে মল্টেজ, টেজ। প্রোটিনকে যে ভাঙে তার নাম হচ্ছে প্রোটিয়েজ। ইউরিয়াকে যে ভাঙে তার নাম হচ্ছে ইউরিয়েজ। মজা না? হ্যাঁ, অনেক মজা। সুক্রোজকে ভাঙে যে সুক্রেজ। তাহলে এই যে এনজাইম, এই প্রত্যেকটার নামের শেষে এই যে হালকা করে দেখা একটা এজ আছে, সুতরাং দিস এজ মিনস এটা একটা এনজাইম, এবং এনজাইম নির্দিষ্টভাবে কাজ করে। এখন তোমাদের বইয়ের মধ্যে দয়া করে আমি তোমাদেরকে একটা জিনিস লিখে দেব, তোমরা একটু মাথায় রেখো, হ্যাঁ প্লিজ মাথায় রেখো। যেমন ধরো গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি তোমরা জীবনভর পড়ছো, এটার সংকেত হচ্ছে C6H12O6, এটা গ্লুকোজের ফর্মুলা। এখন দুইটা গ্লুকোজ একসাথে করলে এটার নাম হচ্ছে সুক্রোজ বা মাল্টোজ। তোমাদের বইয়ের মধ্যে এটা আছে কিনা আমি জানি না, কিন্তু না তোমাদের বইয়ের সম্ভবত এই ব্যাপারে ব্যাখ্যা নাই। মল্টোজ এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। ধরো এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, গ্লুকোজের আরেকটা একই রকম সংকেত হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে এটা হচ্ছে C6H12O6। এবার একটা মজার জিনিস খেয়াল করো, এই দুইটাকে এক করে দিতে হবে। এক করে দিলে, এই দুইটাকে এক করে দিলে এবং ওদের বডি থেকে যদি আমি পানি বের করে দিই, মনে করো এই দুইটাকে আমি এখন এক করব এবং ওদের থেকে আমি একটা পানি বের করে ফেলবো, তাহলে খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে কার্বন 6 আর 6 যোগ করলে কত হয় 12। তাহলে এটা হচ্ছে আমি যোগ করতেছি, তাহলে C12, H কত 12 আর 12 হচ্ছে 24, কিন্তু আমি H2O বাদ দিব, তাহলে আমার থাকতেছে 24-এর জায়গায় 22, C12H22। এই যে অক্সিজেন 6 আর 6 হচ্ছে 12, একটা অক্সিজেন বাদ দিব, তাহলে এখানে থাকবে হচ্ছে O11।
এই যে C12H22O11 এটা হলো মল্টোজের সংকেত, সুক্রোজেরও সংকেত, কারণ এটা ডাইস্যাকারাইড। তাহলে এখান থেকে তুমি কি বাদ দিলা? H2O। তার মানে যখন দুইটা মনোস্যাকারাইড একসাথে হবে এবং ওদের থেকে একটা পানি বাদ যাবে, তখন এই জিনিসটা উৎপন্ন হবে। এইটার নাম ডাইস্যাকারাইড এবং এইটার নাম হচ্ছে মল্টোজ। তার মানে এই যে মল্টোজ, এটা স্টার্চ থেকে তৈরি হবে কি দিয়ে জানো? ডায়াস্টেজ এনজাইম দিয়ে। ডায়াস্টেজ একটু শুনে রাখো। এখন যদি মনে করো স্টার্চের সংকেত কি জানো? স্টার্চের সংকেত হচ্ছে এরকম যে স্টার্চের সংকেত হচ্ছে এরকম C6H10O5। C6H10O5। তুমি বলতে পারো স্যার এটা কি লিখলেন? আসলে এইটা কি, এটা বোঝার জন্য একটু সেল কেমিস্ট্রি পড়তে হবে, যদিও তোমাদের আসলে এই মুহূর্তে আমি ওইখানে নিচ্ছি না। এটা হচ্ছে লম্বা একটা যৌগ। এই লম্বা যৌগটাকে যখন আমি এই N সংখ্যক পানি দিয়া আর্দ্র বিশ্লেষণ করব, তখন এখানে কাজ করবে যেই এনজাইম, এটার নাম হচ্ছে ডায়াস্টেজ। এই ডায়াস্টেজ কি বানায় জানো? এই যে এটা বানায়, মল্টোজ বানায়। তখন এখান থেকে উৎপন্ন হয় C12H22O11। তো এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আলুর মধ্যে। আলু কি? আলু হচ্ছে শর্করার একটা উৎস এবং আলুর যে স্টার্চ কণিকা থাকে, এই স্টার্চ কণাটা বা এই অণুটা সবচাইতে বড়, সবচাইতে বড়। এবং মজার ব্যাপার কি জানো? এই যে C12H22O11, এটার সাথে ওই যে পানিটা আছে না, পানি, এইটাকে যোগ করে দিলে এখানে একটা এনজাইম কাজ করবে, এটা মল্টোজ। এটার নাম কি? এটার নাম মল্টোজ। এইটাকে ভাঙবে হচ্ছে মল্টেজ। ভাঙা কি বানাবে জানো? এই যে গ্লুকোজ বানাবে, C6H12O6। এটা অ্যাকচুয়ালি দুই অণু। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই গ্লুকোজকে আমি যদি অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইম দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি বা বিশ্লেষণ করি, তখন এটা ইথানল উৎপন্ন করবে। এই যে C6H12O6, এখানে যে এনজাইম, এইটার নাম হচ্ছে জাইমেজ। এটা উৎপন্ন করবে CH3CH2OH, ইথানল। এবং তার সাথে দুই অণু কার্বন ডাইঅক্সাইড। তার মানে এখানে জাইমেজ এনজাইম গ্লুকোজকে ভাঙতেছে, কার্বন ডাইঅক্সাইড বের করতেছে আর ইথানল উৎপন্ন করতেছে। এইটা হচ্ছে আলু থেকে ইথানল উৎপাদনের প্রক্রিয়া। এটা কোথায় যেন আসছে, কোন পরীক্ষায় যেন, যে আলু থেকে ইথানল কেমন করে প্রস্তুত করবে। তা আলুর ভিতরে স্টার্চ আছে, স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করবো ডায়াস্টেজ এনজাইম দিয়া, তাহলে মল্টোজ হবে। মল্টোজকে ম্যালটেজ বানায় ফেলবে এই তোমার গ্লুকোজ। এই গ্লুকোজকে জাইমেজ এনজাইম পরিবর্তন করে ইথানল বানায় ফেলবে। এই হচ্ছে বিক্রিয়া। না না মেহরুন্নেসা কথা, এখানে ডায়াস্টেজ এনজাইমটা এই কাজ করে, কারণ স্টার্চকে বিশ্লেষণ করতেছে, সুক্রোজকে বিশ্লেষণ করতেছে না। সুক্রোজকে বিশ্লেষণ করলে সুক্রেজ হইতো, যেহেতু এটা স্টার্চকে বিশ্লেষণ করতেছে ডায়াস্টেজ। এবং এইটা তোমাদের অনেকের বুঝতে কষ্ট হবে, এটা আমি বিশ্বাস করি না। যদি হয়, তোমরা একটু বিক্রিয়াটা নিজের হাতে একবার করো, করে একটু খাতায় লেখা দেখো কি লেখলা, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। থ্যাংক ইউ। নাসিমা আক্তার, ফেনল নিয়ে কি বলবো? ফেনল তো একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের ব্যাখ্যায় এসএসসি লেভেলে তো যাই নাই, শুধুমাত্র ব্যাখ্যা করছে যে বেনজিন একটা যৌগ, যেখানে 6টা কার্বন থাকবে, 2টা বেনজিন একসাথে হইলে ন্যাপথালিন হবে, 3টা বেনজিন একসাথে হইলে অ্যানথ্রাসিন হবে। আর বেনজিনের মধ্যে যদি OH মূলক থাকে, এটাকে ফেনল বলে, যা একটু বিষাক্ত। বেনজিনের মধ্যে CH3 মূলক থাকলে এটাকে টলুইন বলে। আপাতত কিছু স্বাভাবিক। আবার যদি বেনজিনের মধ্যে যদি COOH থাকে, তাহলে এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। অ্যারোমেটিক যৌগ তোমরা এখনো শুরুই করো নাই। অ্যারোমেটিক যৌগটা শুরু করবা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে গিয়ে।
ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রিটাই হচ্ছে জৈব যৌগ, মানে সেকেন্ড পেপার। ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্র বইটাই হচ্ছে জৈব যৌগ। খালি এগুলোই পড়বা, সামনে এইগুলোই আসবে একদম। রাতুল দাস, গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক যেই স্ট্রাকচার এটা সেম, কিন্তু গাঠনিক স্ট্রাকচার সেম না, একটু পরিবর্তন আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্ণব কুণ্ড, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। জান্নাতুল ওয়াসিফা, থ্যাংক ইউ সোনা। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। প্র্যাকটিস না করলে মানুষের ব্রেন আসলে অনেক কিছু মনে রাখতে পারে না। তুমি যত মেধাবী হও, তুমি যতই মেধাবী হও, তার মানে হ্যাঁ, হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটি সবার একরকম না। এটা কিছু গড গিফটেড থাকে। কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা একটা সহজ জিনিস একবার দেখে অনেক দিন মনে রাখতে পারে, বাট অ্যাভারেজ পিপল, মানে আমার মতন মানুষ, আমি এগুলো কোনো দিন এমনি এমনি মনে রাখতে পারি নাই। 16 বছর ধরে পড়াচ্ছি, তারপর আমার পড়তে হয়, বারবার লিখতে হয়, তাইলে মনে থাকে। তারপরেও মাঝে মধ্যে ভুল হয়ে যায়, কারণ আমি এমনি কম মেধাবী এবং আমি এমনি পারি কম। তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যা আমি দেখছি, আমার স্টুডেন্ট কতগুলো আছে আমার চাইতে ট্যালেন্টেড বেশি, যে আমার ভয় করে যে ওরে আমি পড়াবো না, আমি ওর কাছে পড়বো। তো মাঝে মধ্যে আমি আমার স্টুডেন্টের কাছ থেকে পড়ি এবং ইট ফিলস গুড, আমারও ভালো লাগে। তো এগুলো দেখা যায় যে ও কি করে, কেন করে। আমি একটু মাঝখান দিয়ে 1 মিনিট বলি। আমি তো এই 3 বিক্রিয়া দেখাইলাম, এমনও কিছু স্টুডেন্ট আছে যারা আরও বেশি পরিমাণে এটার ভিতরে ঢোকে, তারপরে পরের দিন আমার কাছে আসে, কয় স্যার এই যে দেখেন আমি তখন 20টা বিক্রিয়া লিখে নিয়ে আসছি। কষ কি? কয় স্যার দেখেন এই এমনে হবে, তারপরে এমনে হবে, এরপরে এমনে হবে। কই পেলি? কয় স্যার কালকে রাতে আমি শুধু এইটা নিয়েই পড়ছি। এখন আমি দেখাচ্ছি কদ্দূর, বইয়ের মধ্যে কদ্দূর আছে আর কদ্দূর লাগবে, কিন্তু ও পড়ে আসছে আরও বেশি। এই কারণে হচ্ছে আমার স্টুডেন্টগুলো আমার চেয়ে বেশি ট্যালেন্টেড। মানে তোমাদের কথা বলতেছি, এটা মুছা দিই। তার মানে এটা নিয়ে কোনো সমস্যা নাই, পারা যাবে, যাবে একদম ওয়াটার রাইস। এখন পরীক্ষায় আরও কিছু প্রশ্ন আসে। এখন তুমি দেখো, তোমাদের পরীক্ষা যদি এমন প্রশ্ন করে যে এই প্রশ্নটা খুব কমন, C6H6 এটাকে অ্যারোমেটিক যৌগ কেন বলা হয়? আরে ভাই, অ্যারোমেটিক যৌগের মানে ব্যাখ্যাটা কি? যে অ্যারোমেটিক যৌগসমূহ সাধারণত কি 5, 6 এবং 7 কার্বন বিশিষ্ট, ন্যূনতম 7 কার্বন বিশিষ্ট সমতলীয় চাক্রিক যৌগ, যাদের ভিতরে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন বিদ্যমান। অ্যারোমেটিক যৌগ নিয়ে তোমাদের যাদের জানার দরকার, আমি আজকে ক্লাসের শেষে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তুমি একটু দেখো অ্যারোমেটিক যৌগ নিয়ে আমি কি বলেছি, একটু ক্লিয়ার হয়ে যাবে। বাট ইন্টারমিডিয়েটে গেলে অ্যারোমেটিক যৌগটা শুরু হবে অসাধারণভাবে, এটা মুসলাম। তার মানে আলু এবং স্টার্চ সম্পর্কিত, আলুর স্টার্চ ভেঙে ফার্স্টে হচ্ছে কি হবে, মল্টোজ হবে, মল্টোজ ভেঙে গ্লুকোজ হবে, গ্লুকোজ থেকে ইথানল হবে। এটা কোনো সময় কিন্তু ভুলবা না, এবং অবশ্যই মাথায় রাখবা কার্বন ডাইঅক্সাইড হবে। ইথানল যখন উৎপন্ন হবে তখন কার্বন ডাইঅক্সাইড হবে। ওকে, ডান ডান। পারা যাবে, নিঃসন্দেহে যাবে, না পারা যাওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলো সব হলো সোজা জিনিস। আচ্ছা, যেই ছেলেটা বা যেই মেয়েটা বা তোমরা মনে করো যে হচ্ছে জানে যে সে আগামীকালকে 50 ওভারের একটা বা 100 ওভারের একটা টেস্ট ম্যাচ খেলবে, তো যে সামনে টেস্ট ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছে, যে খেলাটা অন্তত পক্ষে তাকে 5 দিন খেলতে হবে, তো সে এখন T20 খেলতেছে 20 ওভারের ম্যাচ। তো 20 ওভারের ম্যাচ খেলতেছে, যে যদি বলে হ্যাঁ হ্যাঁ আমি পারতেছি না, কিন্তু সামনে সে টেস্ট খেলবে, কেমন করে খেলবে? তুমি এখানে T20 মাত্র 20 ওভারের ম্যাচ খেলতেছ, 3 ঘন্টা ব্যাটিং করতেছ, আর এখানে তুমি 5 দিন ধরে ব্যাটিং করবা। তো এটা হচ্ছে এসএসসি, আর এই হচ্ছে তোমার এইচএসসি। তো এইটা ভালো করে পারা লাগবে না এখানে যাওয়ার জন্য? তোমার এটা খেলতেই হবে, টেস্ট খেলতেই হবে, মানে ইনিংস উইকেট না পড়া পর্যন্ত ব্যাটিং করতে হবে, তাইলে উইকেট ফালান যাবে না। পিভিসি মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এটা তো একদম সোজা। হাকেল নীতিতে আমি ব্যাখ্যা করছি আমি হাকেল নীতি ওই অ্যারোমেটিক যৌগের মধ্যে। বুঝলাম না, তার মানে তোমরা সামনে খেলবা টেস্ট আর এখন খেলবা হলো T20, হালকা পাতলা ম্যাচ।
ঠিক আছে, সামনে হচ্ছে বিগ ম্যাচ ইজ কামিং। এখন পরীক্ষা যদি এমন প্রশ্ন আসে, এই প্রশ্নটা এত বেশি আসছে যে এরকম লেখে এ, তারপরে লেখা দেয় হচ্ছে পানি, তারপরে টুকুর করে এখানে একটা এই তোমার সিস্টেম করে দেয়, কী যেন দেয়, ফসফরিক অ্যাসিড H3PO4, এরপরে লেখে হচ্ছে 60 অ্যাটমসফিয়ার এবং হচ্ছে 60 অ্যাটমসফিয়ার আর হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। এটা লেখা ওরা লেখা হচ্ছে ইথানল CH3CH2OH। ধরো তোমার উদ্দীপকে এইটাই দেওয়া আছে, তুমি দেখো তোমার পরীক্ষার কোয়েশ্চেনগুলো এমন থাকবে। কোয়েশ্চেনটা লেখা ওরা এরপরে প্রশ্ন করে যে উদ্দীপক অনুসারে এ থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড বানানো যাবে। ধরো এটা 4 নম্বরের প্রশ্ন। এখন তুমি আমারে বলো এ কেমন করে বের করবা। তুমি এবার তোমার বইটার মধ্যে যে বিক্রিয়াগুলো শিখছো এটার দিকে তাকায় দেখো, এ কি, এটা কি, এটা তো কোনো ব্যাপারই না। ওকে পূজা, হ্যাঁ পূজা বারাই, সামনে তোমাদের ওয়ার্ল্ড কাপ। এক্স্যাক্টলি, প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা থাকে, তোমরা সামনে একটা বিগ ম্যাচ খেলবা। তো বিগ ম্যাচ খেলার আগে এই T20 ম্যাচ খেললে যদি টায়ার্ড হয়ে যাও তাই হবে। সামনে 5 দিনের টেস্ট ম্যাচ ওয়েট করতেছে, T20 এখন চলছে, সো এখন একটু ওয়ার্ম আপ চলতেছে। এগুলো হলো হালকা পাতলা বিক্রিয়া, সামনে আসল বিক্রিয়া আসতেছে। এগুলো হলো, তুমি এটার দিক তাকাও কি হবে, তুমি বুঝতেই পারতেছো এখানে ইথানল। তোমার মাথায় একটা কমন চিন্তা যে এখানে 2 কার্বন, এখানে নিশ্চিতভাবে 2 কার্বনের একটা যৌগ আছে। এবং কোন এটা কি আমি জানি যে কাকে পানি দিলে এই ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফেরিক চাপে কি করলে ইথানল হবে, এটা হচ্ছে ইথিন। স্যার এটা কেমন করে পড়বো, বইয়ের মধ্যে আছে, তুমি বিক্রিয়াটা দেখো। বিক্রিয়াটা হচ্ছে এরকম যে CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমি এই যে আর্দ্র বিশ্লেষণ করব এদের সাহায্যে, তখন এটা উৎপন্ন হবে। তো আমাকে তো এটা প্রশ্ন করে নাই, আমাকে প্রশ্ন করছে আমি এখান থেকে ইথানোয়িক অ্যাসিডে যাইতে পারি কিনা। অবশ্যই পারি, আমি এখান থেকে ডিরেক্ট ইথানোয়িক অ্যাসিডে যাইতে পারবো, নিশ্চিতভাবে যাইতে পারবো। পারবা না? এখন ইথিন থেকে তুমি কি করবা, তুমি ইথিন থেকে সালফিউরিক অ্যাসিড দিলে ইথানল হবে, এখান থেকে আমি ইথানল বানাইতে পারবো। ইথানলকে জারণ করব, জারণ করলে ইথানল হবে, ইথানল থেকে ফ্যাটি অ্যাসিড হবে। এটা কিছু হইল? পারবা না? এটা আমি আগের ক্লাসে দেখাইছি যে আমি এখান থেকে ইথানলে যাব, ইথানল থেকে আমি ইথানেল যাব, ইথানেল থেকে আমি ইথানোয়িক অ্যাসিডে যাব। ডান। এখন যদি পরীক্ষায় প্রশ্ন করে এমন যে এই চ্যাপ্টারের এই উদ্দীপকটা দিয়ে যে ব্রোমিনের সাথে এর বিক্রিয়ায় কি ঘটবে ব্যাখ্যা করো, তো এটার সাথে ব্রোমিন বিক্রিয়া দিলে কি হবে, এটার সাথে ব্রোমিন বিক্রিয়া দিলে হবেটা কি। অসম্পৃক্ততার পরীক্ষা তোমরা পড়ছো, যেখানে যদি আমি ব্রোমিন দেই তাহলে এখানে হবে 1,2, বা আমি ডাইরেক্ট বলতে পারি ডাইব্রোমো ইথেন, শেষ বিক্রিয়া। এবং যেহেতু এটা গ নাম্বারের প্রশ্ন, তাই আমি একটু বলবো যে ইথিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিলে ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে এবং ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হবে। এটা হচ্ছে এক ধরনের অসম্পৃক্ততার পরীক্ষা। সাধারণত এক হাইড্রোকার্বনে পাই বন্ধন আছে কি মানে উপস্থিত না অনুপস্থিত এটা হিসাব করার জন্য ব্রোমিন দ্রবণ পরীক্ষা করা হয়। এই তো, পারবা না? থ্যাংক ইউ ইলমা তাবাসসুম, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। তোমরা পারবা না কে তার নিয়ে আমি একটু ইসে আছি। এটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন, ইথেন হবে। থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে তোমরা সামনে একটা ভালো কিছু করার জন্য প্রস্তুত নাও, ভালো কিছু। এসএসসি পরীক্ষাটা তো এই জায়গায় শেষ, এরপরে ইন্টারমিডিয়েট শুরু হবে, এরপরে ইউনিভার্সিটি শুরু হবে, এরপরে তোমাদের জীবন আর থামাথামি নাই। জীবনটা থামবে কবে? মারা গেলে। মারা যাওয়ার আগে তো জীবন থামাথামি নেই, কোনো থামাথামির কোনো কাহিনী নেই, চলতেই হবে। এটা মুছে দিলাম। এখন স্যার যদি পরীক্ষায় পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, পলিমার থেকে প্রশ্ন আসবে, সমস্যা কি? এখন যদি পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে স্যার থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং প্লাস্টিকের পার্থক্য কী,
পার্থক্য কি? থার্মোপ্লাস্টিক কি আর থার্মোসেটিং প্লাস্টিক কি? থার্মো কই জানি প্রশ্ন আসছে, হ্যাঁ মানে থার্মোপ্লাস্টিক কি? থার্মোপ্লাস্টিক হচ্ছে যেই সকল পলিমার শিকলের কার্বনের মধ্যে দুর্বল আকর্ষণ কাজ করে, এরা হচ্ছে এই থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেটিং প্লাস্টিক কি? যেগুলা কার্বন শিকলের কার্বনগুলো পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ। তো থার্মোপ্লাস্টিকের এক্সাম্পল কি? থার্মোপ্লাস্টিক তো গলানো যায়, থার্মোপ্লাস্টিকটা নরম, গলানো যায় এবং বিভিন্ন আকৃতির বস্তুতে পরিণত করা যায়। পলিথিন নরম না? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এগুলো থার্মোপ্লাস্টিক। তো থার্মোসেটিং প্লাস্টিক কোনটা? এটা তো শক্ত। থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ হচ্ছে ফাইবার গ্লাস, নাইলে ব্যাকেলাইট, এগুলো হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। তাহলে এক্সাম্পল আমি কি বলবো? আমাকে যদি বলে থার্মোপ্লাস্টিকে কার্বন শিকলের অণুসমূহের মধ্যে কার্বনের মধ্যে দুর্বল আকর্ষণ কাজ করে, থার্মোসেটিং প্লাস্টিকে শিকলের কার্বনের মধ্যে শক্ত সমযোজী বন্ধন এবং হচ্ছে শক্ত বন্ধন কাজ করে তুলনামূলক। এই থার্মোপ্লাস্টিক হচ্ছে গলানো যাবে, নরম, বাঁকানো যায় এবং হচ্ছে ইচ্ছামতো আকৃতি দেওয়া যায়, পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড। আর এটা শক্ত, ইচ্ছামতো গলানো যাবে না, গলাইলে এটা কালো হয়ে যাবে, এটা কয়লায় পরিণত হবে এবং কয়লায় ফুরাইলে কয়লা হয়ে যাবে। এবং এটার নাম হচ্ছে কি কি? থার্মোসেটিং প্লাস্টিকের নাম কি? ফাইবার গ্লাস, ব্যাকেলাইট। এই তো এক্সাম্পল দিব। পরীক্ষা যদি নাইলনের বিক্রিয়া আসে, পারবা না? বলো আমারে তোমরা কি পারবা না? না পারবা নাটা কি? কোন সৃজনশীলটা সমস্যা? আমি আজকে যে 12টা সৃজনশীল দিচ্ছি এটার মধ্যে কোনটা সমস্যা আমারে বলো? হোয়ার ইজ দ্য প্রবলেম? আই ডোন্ট সি দ্য প্রবলেম। বলে স্যার আপনি তো প্রবলেম দেখবেন না, আমি তো পারি না। তুমি পারো না কেন সেটা আমারে বলো। কোন তবে বইয়ের বাইরে যাওয়ার দরকার নেই, অনেক বেশি বাইরে যাওয়ার দরকার নেই। আমি দেখলাম তোমাদের মধ্যে অনেকেই দেখলাম যে টিএনটি নিয়ে পড়াশোনা শুরু করছে। ভাই রে ভাই, টিএনটি তো এখন তোমার এটা সিলেবাসের মধ্যে না। টিএনটি এটা একটা বিষাক্ত দ্রব্য, প্যারা ডাইক্লোরো ডাইফিনাল ট্রাইক্লোরো ইথেন, এগুলো দরকার নেই তো। আপাতত ইন্টারমিডিয়েটে গিয়ে পড়ো স্যার টলুইনের বিক্রিয়া। ও ভাই, টলুইন ইজ নট ইয়োর টপিক রাইট নাও। টলুইন CH3 এটা দিয়ে বিক্রিয়া দেখলাম অনেকে ছবি দিছ। টলুইনের বিক্রিয়া দরকার আছে এখন? আমার তো মনে হয় না। তারপরে এই যে ফেনলের বিক্রিয়া, বেঞ্জুইক অ্যাসিডের বিক্রিয়া, দিজ আর অল অ্যারোমেটিক হাইড্রোকার্বন হুইচ ইজ রাইট নাও ইজ নট ইনক্লুডেড ইউর SSC সিলেবাস। যেহেতু আমরা একটা শর্ট টার্ম কোর্সের মধ্যে আছি, তাই আমি এই জায়গাগুলোতে হাত দিতে চাচ্ছি না। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অতীব মাত্রায় ভাগ্য খারাপ না হইলে এইটার বিক্রিয়া SSC পরীক্ষায় আসার মতন সময় আমাদের না। আমাদের পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আসবে। এই যে এরকম একটা চিত্র দিয়ে বলবে যে এটা থেকে কি ইথানল বানানো যায়, ইথানল থেকে ইথানোইক অ্যাসিড বানানো যাবে কিনা, তারপরে এইটার ব্যবহার কি, তারপরে এইটার মধ্যে কি ব্রোমিন দিলে বিক্রিয়া হবে কি হবে না, কেরোসিন কি, পেট্রোল কি, ডিজেল কি, লুব্রিকেটিং তেল কি, এই হলো বিক্রিয়া, এই হলো প্রশ্ন। এটা হচ্ছে আমার কথা এবং আমার কথা তো রেকর্ড করা থাকবে। তোমরা নিশ্চিতভাবে পরীক্ষার প্রশ্ন আসলে মিলাই দেখো। অতীব মাত্রায় যদি আমাদের ব্যাড লাক না থাকে তাহলে এই প্রশ্ন পরীক্ষা আসবে না। এবার তুমি আমার জৈব যৌগের শুক্রবার দিন আমি যে পাবলিক লাইভ ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা দেখো, ঠিক আছে? সঞ্জিদা জিসা ফ্যাটি অ্যাসিডের শ্রেণীবিভাগ কি পড়বা বলো? কোথায় আছে SSC সিলেবাসে? আমাকে একটু বলো। তোমাদের এই কার্বক্সিলিক অ্যাসিডের, আমি তো নামকরণে এখনও যাই নাই। নামকরণ একটা ইটসেলফ একটা বিশাল জিনিস নামকরণ। শুধু অ্যালকেনের নামকরণ নিয়ে একটা 1.5 ঘন্টার ক্লাস করানো যাবে, কিন্তু ইটস নট রাইট নাও ইম্পর্ট্যান্ট। আমার ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি রিয়াকশন বুঝি কিনা, যেগুলো বইয়ের মধ্যে আছে। যেমন ধরো পরীক্ষা যদি প্রশ্ন আসে, আচ্ছা এগুলা পারবা। আচ্ছা ওই যে কি যেন, হ্যাঁ C2H6O এটার সমাণু কয়টা? যদি এরকম প্রশ্ন আসে, ধরো C2H6O এটার সমাণু। এখন সমাণুর হিসাব চিন্তা করতে গেলে আমার মনে হয় তোমরা এটা পড়ছো,
C2H6O, C2 এটার সমানও দুইটা। আপাতত তোমরা এটা জানো কেমন, যে আমি এটাকে লিখতে পারি এরকমভাবে যে এই হচ্ছে CH3 CH2OH একটা, আরেকটা হচ্ছে CH3O CH3 এইটা। তার মানে এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। তো এটা যে ইথানল, তো এখন ঘটনা হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদেরকে একটু একটা ছোট্ট শিরোনাম দিছে যে সামনে এগুলো পড়তে হবে, যে এইটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, এবং এই ডাইমিথাইল ইথারের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এখন এই জিনিসেরই প্রোডাক্ট দুইটা, কিন্তু এইটার বৈশিষ্ট্য আর এইটার বৈশিষ্ট্য অনেক পার্থক্য। ও এক বিক্রিয়া দেয়, ও আরেক বিক্রিয়া দেয়, এর বৈশিষ্ট্য একরকম, ওর বৈশিষ্ট্য আরেক রকম। তোমরা সমাণুর বিক্রিয়া অজৈব যৌগের ক্ষেত্রে কি পড়ছিলা? পৃথিবীর একটা বিখ্যাত বিক্রিয়া ছিল না, যে ওই যে অ্যামোনিয়াম সায়ানেটকে ওই যে NH4CNO মনে আছে? এই অ্যামোনিয়াম সায়ানেটকে ফ্রেডরিক ভোলার জৈব যৌগের যে সূচনা হয়েছিল 1829 সালে, তাপ দিয়া একটা হঠাৎ করে ইউরিয়া বানায় ফেলছে, যে তখন এটা উৎপন্ন হয়েছিল H2C CH2, হ্যাঁ না, এটা হচ্ছে NH2CONH2, এই হলো বিক্রিয়া। তো এই যে বিক্রিয়াটা, এটা যে অ্যামোনিয়াম সায়ানেট একটা অজৈব যৌগ, আর এই যে এটা ইউরিয়া, এটা একটা খুব মানে বৈপ্লবিক পরিবর্তন ছিল। কারণ মনে আছে ওই যে ফ্রেডরিক ভোলার বার্জেলিয়াস 1829 সালের আগে 1828 সালে এই পৃথিবীকে এটা জানাইছিল যে জৈব যৌগকে ল্যাবরেটরিতে বা কৃত্রিমভাবে সংশ্লেষণ করা যায় না। জৈব যৌগ এমন যৌগ যে এটা হচ্ছে এটা হচ্ছে প্রাণীদেহে, উদ্ভিদ দেহে একটা মিস্টেরিয়াস একটা সোর্সের মাধ্যমে তৈরি হয়, এবং উনি এটাকে বলছিল এটা প্রাণ শক্তি মতবাদ। এবং বার্জেলিয়াসের সেই কথাকে ফ্রেডরিক ভোলার গবেষণা করতে করতে গিয়ে হঠাৎ করে দেখলো যে না, অ্যামোনিয়াম সায়ানেট থেকে তো ইউরিয়া উৎপন্ন হয়, অর্থাৎ অজৈব যৌগ থেকে জৈব যৌগ হয়। তার মানে ফ্রেডরিক ভোলার বার্জেলিয়াসের সেই তত্ত্বটাকে মিথ্যা প্রমাণ করার জন্য, বা মিথ্যা প্রমাণ করতে পারছে যে না, যে জৈব যৌগ আসলেই যে প্রাণীদেহে এবং উদ্ভিদ দেহে একটা মিস্টেরিয়াস ভাইটালের সোর্সের কারণে হয় না, এটা এমনিতেও হয়। থ্যাংক ইউ মমতাজ বেগম। CF4 হচ্ছে টেট্রাফ্লোরোমিথেন, কার্বন টেট্রাফ্লোরাইড। তুমি এটা মাথায় রাখবা। যেমন আমরা এটাকে বলি না CCl4, এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, তার মানে CF4 এটা হচ্ছে কার্বন টেট্রাফ্লোরাইড। টেট্রা মানে 4 কার্বন, পরীক্ষায় যদি তোমাদের এমন প্রশ্ন আসে, রেকটিফাইড স্পিরিট কাকে বলে? অ্যান্সার কি বলো? রেকটিফাইড স্পিরিট কাকে বলে তোমাদের মনে আছে? একদম মুখস্থ, এটা যদি পরীক্ষায় আসে একদম লিখে দিবা যে 95.6% ইথানল এবং 4.4% পানি, এটার সমস্ফুটন মিশ্রণকে ইথানল রেকটিফাইড স্পিরিট বলে। যদি পরীক্ষায় আসে মেথিলেটেড স্পিরিট কাকে বলে, তাহলে এই রেকটিফাইড স্পিরিটের মধ্যে সামান্য পরিমাণে মিথানল যোগ করে যে বিষাক্ত যৌগটা পাওয়া যায়, এটার নাম মেথিলেটেড স্পিরিট। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পলিমার কি, তাহলে বলবা যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যখন অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে, এটার নাম পলিমার। তো পলিমারের তো অনেক ভাগ আছে, তোমরা পড়বা। তোমরা জানো তোমাদের বই মাত্র 2টা আছে, একটা সংযোজন পলিমার আর একটা দ্রুত পলিমার। ঘনীভবন পলিমার আর একটা দ্রুত পলিমার। পার্থক্যটা কি? সংযোজন পলিমারের সব একসাথে যুক্ত হয়, আর ঘনীভবন পলিমাররা যুক্ত হয়ে একটা পানির অণু বাইর হয় বাইরে থেকে, বডির ভিতর থেকে। ফাহমিদা তুফা, এটা অবশ্যই 95.6% হবে, এটা 96% হবে না। যদিও তোমাদের বইয়ে 96 দেওয়া, বাট অ্যাকচুয়ালি এটা 95.6 আর হচ্ছে 4.4% হবে। আচ্ছা,
জুবায়ের, জায়মান অক্সিজেন দ্বারা জারণ তুমি যেটা বললা ওইটাই সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ, ওইটা দিয়েই হয়, ওইটা দিয়েই হয়। ওকে, জেসমিন জান্নাত আইডি থেকে, তুমি একটু আমার সাথে কথা বইলো, তোমার কোথায় প্রবলেম এটা আমি একটু শুনবো। কেন তুমি বোঝো না, না বোঝার কারণ কি? এই জিনিস কি একটাও বইয়ের মধ্যে মানে একটাও কঠিন? এগুলা হচ্ছে একেবারে ক্লাস 9-এর বাচ্চাকে জৈব যৌগ পড়ানোর সময় এগুলো আমি পড়াই, এবং এগুলো না বোঝার একটা কারণও নাই। ট্রাইক্লোরোমিথেনকে ক্লোরোফর্ম বলা হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, তাসফিয়া মিম বইয়ে 96% দেওয়া আছে, সেটা সত্য, কিন্তু একটু পার্সেন্টেজটা এরকম হবে। অ্যাকচুয়ালি হচ্ছে এটা বইয়ে যেহেতু 96% আছে তোমরা দিও, সমস্যা নেই, কিন্তু তোমরা সামনে গেলে পড়বা যে বিষয়টা হচ্ছে এরকম যে 95.6% এবং 4.4% পানি এবং ইথানলের সমস্ফুটন মিশ্রণকে অ্যাকচুয়ালি রেকটিফাইড স্পিরিট বলে। ঠিক আছে, আমি জানি যে বইয়ের বাইরে একটু এপাশ ওপাশ হলে তোমাদের ভিতরে একটা নাড়াচাড়া দেয়, স্যার বইয়ে তো আছে ক, আপনি লিখলেন খ, কোনটা লিখব? এটা বাংলাদেশের সবারই প্রশ্ন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মেইন বই ফলো করতে গেলে মেইন বইটাকে আরেকটু মানে স্পেসিফিক করে লেখা উচিত, যেন আমাদের ভিতরে টেনশন না হয়। আজকে অবশ্যই পরীক্ষা আছে, আজকে অবশ্যই পরীক্ষা আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার ওই যে আমি যদি অ্যাস্টারকে মানে অ্যাস্টার কিভাবে তৈরি করা যায় এইটাও তোমাদের একটু একটু মাথায় দিয়ে দিই যে তোমরা জানো হয়তো যে এই RCOOH আর হচ্ছে OHR, তাই না? এই যে বিক্রিয়াটা যে ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহল, যখন ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করবে তখন প্লিজ মাথা রেখো যে এইখানে এই জায়গাটাতে তোমার উৎপন্ন হবে অ্যাস্টার। সুতরাং প্লিজ একটু মাথা রেখো যে এই যে ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিডের সাথে আমি যদি অ্যালকোহলের বিক্রিয়া করি অ্যালকোহল, তাহলে এটা উৎপন্ন হবে হচ্ছে RCOOR, অর্থাৎ RCOOR, এটার নাম হচ্ছে অ্যাস্টার। তোমরা জানো সুগন্ধি, এবং এখানে উৎপন্ন হবে হচ্ছে পানি। তার মানে এই যে অ্যাস্টার, এখন তুমি এটার নামকরণ করতে পারো ইথাইল ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট, প্রোপাইল বিউটানোয়েট, সেটা হচ্ছে এখানে আর এখানে কতটুকু কার্বন আছে তার উপর ভিত্তি করে নাম হবে। তাহলে এটার নাম অ্যাস্টার। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার বইয়ের মধ্যে যতগুলো বিক্রিয়া আছে এতগুলো বিক্রিয়া পড়লেই কি আমার চলবে? আমার বিশ্বাস হচ্ছে চলবে। তবে আমি যে আজকে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিজারণ বিক্রিয়া দেখাইলাম এটা যদিও বইয়ের মধ্যে নাই, কিন্তু টেস্ট পেপারে অনেক জায়গায় আসছে বলে আমার কথা হচ্ছে এটা আসতে পারে। তুমি একটু দয়া করে এটা একটু পড়বা, এটা মিস করো না। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে না 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 শিউলিচন্দ্র আডি থেকে তুমি না তানভীর আহমেদ, বিষয়টা আসলে ওইভাবে চিন্তা করো না শোনা, বিষয়টা হচ্ছে ওইভাবে না। শিক্ষার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি জানো? শিক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে বর্তমান পৃথিবীতে যতটুকু আবিষ্কার হয়েছে এটা জানা। হিউম্যান ব্রেইন তো যতটুকু আবিষ্কার হয়েছে বা যতটুকু জ্ঞান এখন পর্যন্ত পৃথিবীতে আছে এটা জানা, আর পৃথিবীটাকে ভালো করার জন্য আর কি লাগবে এটা আবিষ্কার করা। এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আমি কি শিখব মানে শিক্ষার উদ্দেশ্যটা কি, বা আমি যে পড়তেছি এই যে বছরের পর বছর আমি পড়তেছি, আমি কি পড়তেছি আর কেন পড়তেছি? আমি পড়তেছি এই কারণে এতদিন পৃথিবীর যে জ্ঞানের স্তরটা আছে এটা কোথায় আছে? যদি একটা মানুষের পক্ষে জ্ঞানের সব জায়গায় বিচরণ করা সম্ভব না, একটা জায়গায় সে বিচরণ করবে। তো করার পরে সে যখন দেখবে যে হ্যাঁ এই দূর জ্ঞান আছে এখন পৃথিবীতে, তো এটার পরের ভার্সনটা কি হবে বা আর কি লাগবে, এইভাবেই পৃথিবীটা আগাবে। এবং এইটাই শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্য তার মুখস্থ না যে আমি হচ্ছে তোতা পাখির মতো মুখস্থ করলাম। অলমাইটি আল্লাহ হ্যাজ গিভেন আস এ ব্রেইন, এটার ইউটিলাইজ করতে পারতে হবে। এই হলো আমার স্বাভাবিক ক্ষুদ্র জ্ঞানের কথা। আচ্ছা
আচ্ছা 1 মিনিট, লাল ফসফরাস লোহিত ফসফরাসের বিক্রিয়া আছে, এগুলো তো এখনকার সিলেবাসে না রে। লোহিত ফসফরাসের বিক্রিয়া তো ইন্টারমিডিয়েটে গিয়ে। ওকে, এই যে আরেকজন প্রশ্ন করছে যে স্যার আমাদের হ্যাঁ দিব্যজ্যোতি দাস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সো আমি আপাতত আজকে তোমাদেরকে যতটুকু আমি বললাম এখন, মানে সৃজনশীলের যতটুকু জায়গা আমি কাভার করেছি, এর বাইরে আরও যতটুকু আছে এইটা নিয়ে এই সোমবার দিনের ক্লাসটা করাবো। তো সোমবার দিন আমি একটু মনে মনে একটা প্ল্যানিং করেছি যে কি কি পড়াবো, কোন কোন প্রশ্নগুলোকে আমি তোমাদেরকে টাচ দিব, এবং তোমরা আর কি কি তোমাদের জৈব যৌগের প্রবলেম একটু এসএসসি সিলেবাসে থাইকো। এই যে লোহিত ফসফরাস শ্বেত ফসফরাসের বিক্রিয়া এগুলো একটু পরে ইন্টারমিডিয়েটে গিয়ে, এটা এই মুহূর্তের জন্য না। আপাতত ঠান্ডা মাথায় পড়ে আমাকে জানাইও কি তোমাদের প্রবলেম বুঝতে। এখন কোয়েশ্চেন দিতেছি, পরীক্ষা দাও, কালকের বা পরশু দিনের ক্লাসে তোমাদের সাথে বাকি বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলাপ হবে। তাহলে আজকে যাচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সবার জন্য শুভকামনা।